নন্দীগ্রামে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকেই প্রার্থী করলো বিজেপি। প্রত্যাশা মতোই বিজেপি প্রার্থী করলো শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী প্রার্থী। অপরদিকে দেবরায় দুই প্রাক্তন আইপিএস এর মধ্যে লড়াই। দেবরায় বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এবং দেবরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। ময়নায় বিজেপি প্রার্থী প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। খড়গপুরের দিলীপ ঘোষকে প্রার্থী করা নিয়ে দোলাচলে বিজেপি। নন্দীগ্রামের শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকেই প্রার্থী করা হলো। ডেবরায় দুই প্রাক্তন আইপিএস এর লড়াই। ডেবরায় বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। ডেবরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। ময়নায় বিজেপি প্রার্থী প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। নন্দীগ্রামের প্রার্থী হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে সাংসদ শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীর বাবা তিনি ঠিক কি বললেন শোনাবো। আমার মনে হচ্ছে ওকে যদি আমি ডেকে না নিয়ে আসতাম নন্দীগ্রামে, তাহলে এত কথা বলতে পারতেন না। নন্দীগ্রাম যুদ্ধ শুভেন্দু করেছে এবং এটা যুদ্ধই হবে না, এত মার্জিন হবে যে মার্জিন কখনো এক্সপেক্ট করেনি ওরা। 100% আমি একবার কনফার্ম। আমাদের উপরে যে আক্রমণটা হয়েছে গত 2 মাস, 2.5 মাস, 3 মাস, সেটা একটা অবর্ণনীয় আক্রমণ। সে আক্রমণ মানুষ দেখে নিবে। নিশ্চয়ই ওরা এখনো চাইনি। যদি চাই নিশ্চয়ই যাবো, কেন যাবো না। নন্দীগ্রামের প্রার্থী হওয়া নিয়ে শিশির অধিকারীর প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম। নন্দীগ্রামের শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারই প্রাক্তন সৈনিক শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী। ডেবরায় দুই প্রাক্তন আইপিএস এর মধ্যে লড়াই। ডেবরায় বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এবং ডেবরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। ময়নায় বিজেপি প্রার্থী প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। 57টি কেন্দ্রের ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রথম যে দুটি পর্যায়ে বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে, সেই দুটি পর্যায়ে ইতিমধ্যে 57টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এবং পরপর এই তালিকায় অনেকগুলি নাম রয়েছে। 57টির মধ্যে একটি কেন্দ্র অবশ্য ছাড়া হয়েছে, তাদের যে জোট সঙ্গী তাদের জন্য ছেড়ে দিয়েছে বিজেপি। 57টি কেন্দ্রের প্রার্থীর নাম ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে দিল্লি থেকে। নন্দীগ্রামের শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকেই প্রার্থী করা হলো। ডেবরায় দুই প্রাক্তন আইপিএস এর লড়াই। ডেবরায় বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এবং ডেবরায় তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। ময়নায় বিজেপি প্রার্থী প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ডেবরার প্রার্থী হুমায়ুন কবির। হুমায়ুন বাবু, ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন বিজেপির প্রার্থী হয়েছেন আরেক প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। এই লড়াইকে কোন চোখে দেখছেন আপনি? না, ভারতী ঘোষ শুধু নয়, আরো কয়েকজন প্রার্থী হয়েছেন উনি ছাড়াও। তাছাড়া উনিও আইপিএস অফিসার ছিলেন, তো সেক্ষেত্রে অসুবিধা কি? মানে লড়তে তো হবেই। যে কোনো জায়গায় প্রার্থী হলে ফাঁকা মাঠে তো কেউ ওয়াকওভার তো কেউ দেবে না। তো সেখানে ভারতী ঘোষ হয়েছে, সে নতুন কিছু নয়। আরো কয়েকজন আছেন, আমি ভারতী ঘোষ ছাড়াও যারা যারা রয়েছেন সবাইকে ওখানে এক্সপেক্ট করছি লড়াই হবে। রাজনীতির ময়দানে এই লড়াইকে আপনি কোন চোখে দেখছেন? রাজনীতির ময়দানে আমি বলবো যে দেখুন, কেউ জিতবে, এতগুলো আমরা ক্যান্ডিডেট থাকবো, হয়তো 5টা-7টা ক্যান্ডিডেট থাকবো। এর মধ্যে কেউ জিতবে কেউ হারবে, এ তো সবাই তো জিততে পারে না, একজনই জিতবে, উইনিং ক্যান্ডিডেট একজন হবে। বাট আমি সবসময় মনে করি যে ডেমোক্রেসি, যেটার জন্য আমরা সবাই লড়ছি, ভারতের যে মূল এসেন্স, যে ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের, সেই ডেমোক্রেসিটা শুড উইন। ডেমোক্রেসিটা জেতা উচিত। খেলা হোক, ডেমোক্রেসির নিয়ম মেনে হোক, গণতন্ত্রের নিয়ম মেনে হোক, এবং গণতন্ত্র যেন শেষ পর্যন্ত জিতে যায়। আমরা আজকে কেউ জিতবে কেউ হারবে, আবার পরে হয়তো সে জিতবে, তারপরে আবার কেউ হারবে, এটা চলতে থাকবে। দিস এ কন্টিনিউয়াস প্রসেস। ইন্ডিয়া the greatest democratic country, the biggest democratic country of the world, and that should prevail. Definitely. ধন্যবাদ। আমরা কথা বললাম হুমায়ুন কবিরের সঙ্গে। তিনি বললেন গণতন্ত্রের লড়াই হোক, তবে খেলা হোক, সে কথাও তিনি বললেন। এরপর যেদিকে আমরা নজর রাখবো, কাল ব্রিগেডে জনসভা নরেন্দ্র মোদীর। ভোট ঘোষণার পর প্রথমবার রাজ্যে প্রচারে প্রধানমন্ত্রী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ভবানীপুরে চায় পে চর্চায় কৈলাস বিজয়বর্গীয়। बस
প্রিয় বাঙালি এইটা উনি করছেন। তো এইটা তো আর কোনো লাভ হবে না। পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন নিজের মাথার মধ্যে ওদের চিন্তাভাবনা হয়ে গেছে, 2021-এ এই পরিবর্তন হবেই হবে। আগামীকাল ব্রিগেডে জনসভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোট ঘোষণার পর প্রথমবার রাজ্যে প্রচারে প্রধানমন্ত্রী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ভবানীপুরে চায় পে চর্চায় কৈলাস বিজয়বর্গীয়। আগামীকাল বিজেপির ব্রিগেড কর্মসূচি। ইতিমধ্যেই বিজেপি 57 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আগামীকালকে ব্রিগেড কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। ভোট ঘোষণার পর প্রথমবার রাজ্যে প্রচারে প্রধানমন্ত্রী। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ভবানীপুরে চায় পে চর্চায় কৈলাস বিজয়বর্গীয়। देखिए, मुझे लगता है मेरी उनसे टेलीफोन से बात हुई है और उन्होंने कहा है कि मैं मोदी जी के नेतृत्व के प्रति अपना विश्वास व्यक्त करता हूं और कल संभव हुआ तो मैं मोदी जी से मिलना चाहूँ। चुनावी राजनीति में सामने लाएंगे, ये उनसे चर्चा करने के बाद बता सकते हैं। अभी उनसे विस्तृत चर्चा नहीं है, उनके साथ बैठेंगे, बात करेंगे। মিঠুন চক্রবর্তীর সাথে আমার একটা যোগাযোগ ছিল, কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন আছে, কিন্তু মিঠুন চক্রবর্তী বাংলায় একটা নাম, নিশ্চয়ই মানুষের কাছে একটা আবেগ, নিশ্চিত করে একটা বড় চক। প্রতিদ্বন্দ্বিতা করবেন মানে? না, এরকম ধরনের কোনো কথা হয়নি, কিন্তু এই আলোচনা হচ্ছে। আসছেন বলে শুনেছি, কিন্তু কখন আসবেন, কিভাবে আসবেন আমার কাছে এখন ইনফরমেশন নেই। দেখুন, আমি নির্বাচনের সঙ্গে যুক্ত করতে চাই না। কৃতি বাঙালি সন্তান, এটা তো অনস্বীকার্য যে স্বাধীন ভারতবর্ষে যে কজন বাঙালি সন্তানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার মধ্যে একজন মিঠুন চক্রবর্তী। তিনি যদি আমাদের এই কার্যক্রমে আসেন তাহলে আমরা খুশি হব, আনন্দিত হব। ভারতের প্রধানমন্ত্রী আসছেন, সে উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে। যদি আসেন আমরা স্বাগত জানাবো। ইতিমধ্যে প্রথম দুদফার প্রার্থী তালিকা 57 জনের নাম ঘোষণা করেছে বিজেপি। মেদিনীপুরের প্রার্থী সমীর দাস, তিনি কি বললেন শোনাবো। তৃণমূল আজকে একটা ঘৃণার নাম। যেভাবে সাধারণ মানুষের বাড়ি তৈরির টাকা আত্মসাৎ করা হয়েছে, শৌচালয়ের টাকা আত্মসাৎ করা হয়েছে, ঝড়ের সময় সম্পূর্ণ টাকা আত্মসাৎ করা হয়েছে, স্বাভাবিকভাবে তৃণমূলে হয়ে যারা দাঁড়াবেন তারা মানুষের ঘৃণার পাত্র ছাড়া আর কিছু নয়। কারণ সেই চুরি, সেই লাগামহীন সন্ত্রাস, সেই লাগামহীন দুর্নীতি সহ অগণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার যারা কারিগর, সেই তৃণমূলের সঙ্গে যারা আছেন সাধারণ মানুষ তাদের ভালো চোখে দেখবে না। এই যে লড়াই খেলা হবে, এটাই কি তার সূত্র? খেলা হবে তৃণমূল বলেছিল, তারপরে আমার তো সন্দেহ হচ্ছে ভোট আস্তে আস্তে তৃণমূল 11 জনের টিম সাজাতে পারবে কিনা এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আর ওই তৃণমূলে থাকতে চাইছে না। ওই দিদির যে ডিক্টেটরশিপ তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। আস্তে আস্তে দেখবেন, ভোট আসতে দিন। আমার মনে হয় যে দুষ্কৃতকারী, গুন্ডা এবং অসাধু পুলিশ যাদের নিয়ে দিদি খেলবেন বলে ভাবছিলেন তারা সবাই মাঠের বাইরে থাকবে, সাধারণ মানুষ খেলবে। লড়াই একসাথে টান লড়াই টান হবে। সাধারণ মানুষ নিশ্চিত করে নিয়েছে যে টিএমসি যাচ্ছে, বিজেপি আসছে। কারণ যে আশা নিয়ে তৃণমূল কংগ্রেসকে সাধারণ মানুষ এনেছিল তাদের আশাভঙ্গ হয়েছে। স্বাভাবিকভাবে তৃণমূল তার শিক্ষা, এই যে লকডাউনের সময় চাল চুরি করার প্রতিফল পাবে, ঝড়ের সময় টাকা চুরি করার প্রতিফল পাবে, গরিব মানুষের ঘর চুরি করার প্রতিফল পাবে, এমনকি কথায় কথায় হুমকি দেখানো তারও প্রতিফল সাধারণ মানুষ আগামী 27 তারিখ দেবে। ইতিমধ্যে প্রথম দুদফার জন্য বিজেপির তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। 57 জনের নাম ঘোষণা করা হয়েছে। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে টেলিফোনে। বিজেন্দ্র, দিলীপ ঘোষের নাম নিয়ে ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, তো দুটো সিটের উপর আজকে বিজেপি প্রার্থী তালিকাতে নাম ছিল না। তার মধ্যে একটা সিট হলো খড়গপুর সদর, যেখান থেকে আগে দিলীপ ঘোষ 2016 সালে বিধায়ক হয়েছিলেন। এবং বিজেপি আগে সিদ্ধান্ত নিয়েছিল কি কোনো সাংসদকে তারা এবার প্রার্থী করবেন না। কিন্তু যত সার্ভে আসছে বাইরে থেকে বা ইন্টারনাল সার্ভে যে বিজেপির হয়েছে, সবটাতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ সব থেকে বেশি পপুলার নেতা। বিজেপির বেঙ্গল বিজেপি যারা রয়েছেন তার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় তিনি, এরকম সার্ভেগুলো দেখাচ্ছে। সেক্ষেত্রে বিজেপির একটা চিন্তা ভাবনা রয়েছে কি তাকে এবার প্রার্থী করা হোক খড়গপুর সদর থেকে, যেখান থেকে তিনি গতবার জয়ী হয়েছিলেন।
আরো একটা কারণ রয়েছে যে তিনি স্টেট প্রেসিডেন্ট, তাকে পুরো স্টেটে ক্যাম্পেইন করতে হবে, সেক্ষেত্রে তাকে প্রার্থী করা ঠিক কি ঠিক না সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা চলতে দলের মধ্যে। তাই আজকে খড়গপুর সদর থেকে কাউকে প্রার্থী করা হয়নি, সেটা অ্যানাউন্সও করা হয়নি। এখন খুব তার নাম কিন্তু সেই প্রার্থী তালিকা এখনো রয়েছে, তারই নাম খুব সম্ভবত হয়তো ঘোষণাও হয়ে যেতে পারে খড়গপুর সদর থেকে, যেখানে দ্বিতীয় দফায় ভোট হবে, সেকেন্ড ফেজে ভোটিং সেখানে রয়েছে, এবং সেখানকার নমিনেশনের জন্য লাস্ট ডেট হলো 12ই মার্চ। সেক্ষেত্রে এখন দেখতে হবে কি খড়গপুর সদর থেকে শেষ মুহূর্তে দিলীপ ঘোষই প্রার্থী হচ্ছে নাকি অন্য কাউকে করা হচ্ছে, কেন কি এটা নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে বিজেপিকে। যখন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন কি কোনো লোকসভা এমপিকে তারা প্রার্থী করবেন না, কিন্তু দিলীপ ঘোষের জনপ্রিয়তা যেভাবে উঠে আসছে বিভিন্ন সার্ভেগুলোতে, যেটা বাইরে থেকে হচ্ছে বা ইন্টারনাল সার্ভে যে দলের মধ্যে হচ্ছে, সেটাতেও দেখা যাচ্ছে কি বিজেপির যে বেঙ্গল নেতৃত্ব রয়েছে তার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় দিলীপ ঘোষ। সেক্ষেত্রে তাকে প্রার্থী করা হোক, এরকম একটা এক্সেপশন করা যেতে পারে। তাই আজকে তার নাম ঘোষণা করা হয়নি। এখন দেখতে হবে কি আগামী দুদিনের মধ্যে খুব সম্ভবত খড়গপুর সদর থেকে কে প্রার্থী হচ্ছে সেটা বিজেপি অ্যানাউন্স করবে। এখনো দিলীপ ঘোষের নাম সেই আসনে তিনি প্রার্থী হতে পারেন, তার নাম রয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র।